বাই চান্স কোনো এমসিকিউ চলে আসে যে দণ্ডবিধি কোন এলাকার জন্য প্রযোজ্য, একটা বিশেষ এলাকা, স্থানীয় এলাকা, সমগ্র বাংলাদেশ, তারপরে বাংলাদেশের অর্ধেকটা, তাহলে কি হবে উত্তর? সমগ্র বাংলাদেশ। সমগ্র বাংলাদেশে প্যানেল কোডটা কার্যকর হবে। তো এই এক ধারাটা মোটে ইম্পর্টেন্ট না, শুধু কথাটা একটু জেনে রাখলেই হলো। আচ্ছা, তাহলে প্যানেল কোড সম্পর্কে আমরা কিছু বেসিক জেনে নিই। বেসিক হচ্ছে কি, প্যানেল কোড 1860 সালের 6 অক্টোবর পাস হয় সর্বপ্রথম। বলা হচ্ছে কি যে হিস্টোরি বাদ দিই, মানে হচ্ছে ওই যে ম্যাকলয়েড, তারপরে আরো কি কি নাম আছে, ওনার তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্যানেল কোড নামে একটা আইন রচনা করার জন্য। তো তারা আইন রচনা করলো, তারপরে এটার নাম দেওয়া হয়েছিল ম্যাকলয়েড আইন। মানে ম্যাকলয়েড প্যানেল কোড, তো ম্যাকলয়েড কোড দেওয়া হয়েছিল আইনের নামটা। তো ওইটা কিন্তু কার্যকর হয় নাই বা পাশ হয় নাই, এটা স্থগিত রয়েছিল। পরবর্তীতে এর উপর আরো যাচাই বাছাই বিশ্লেষণ করার পরে 1860 সালে এটা প্যানেল কোড নামে আবিষ্কৃত হয়। তো এই হচ্ছে প্যানেল কোড, যেটা পাশ হয় 1860 সালের 6 অক্টোবর। এই প্যানেল কোডের খসড়াটার নাম কি ছিল? ম্যাকলয়েড কোড। আচ্ছা, তো এটার কি ছিল, প্যানেল কোডের যে খসড়া, মানে প্যানেল কোড আইন তৈরি হওয়ার আগে এটার যে খসড়া, খসড়াটার নাম ছিল ম্যাকলয়েড কোড। তো ম্যাকলয়েড কোড যখন আইনে রূপান্তর হবে বা পরিণত হবে, তখন এর নাম হয়ে গেল প্যানেল কোড। আর যখন এই প্যানেল কোডটা পাস হয়, তারিখটা ছিল 6 অক্টোবর 1860 সাল। যেহেতু 1860 সালে আইনটা পাস হয়, এই জন্য এটাকে ধরা হয়েছে 1860 সালের দণ্ডবিধি আইন। 1860 সালের দণ্ডবিধি আইন। এই হলো 1 নম্বর পয়েন্ট, জাস্ট বেসিক, যে দণ্ডবিধি আইন কত সালে পাস হয়? 1860 সালে। কত তারিখ? 6 অক্টোবর। 6 অক্টোবর, ঠিক আছে। আচ্ছা, এবার সেই 1860 সাল যখন বাংলাদেশের জন্মই হয় নাই, বাংলাদেশটা ছিলই না তখন। এবং বাংলাদেশ এই নামটাও মনে হয় মানুষ জানতো না, কারণ ছিল ভারত, ইন্ডিয়ান পেনাল কোড ছিল। ভারতের পরে আসলো পাকিস্তান 1947 সালে, হয়ে গেল পাকিস্তান পেনাল কোড। তাহলে 1947 সালেও বাংলাদেশ এরকম নাম মানুষ চিনতো না, বাংলাদেশ নামে কোনো নাম আছে সেটাও মানুষ জানতো না। তো তারপর 1947 সালে যখন পাকিস্তান স্বাধীন হলো, তখন নাম হলো পাকিস্তান পেনাল কোড। আর ঠিক সেম 1971 সালে একদম নতুন বাংলাদেশের জন্ম হলো। তো 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 22শে মে প্রেসিডেন্টের 48 নং আদেশ বলে এই দণ্ডবিধি আইনটা বাংলাদেশে কার্যকরী হয়। বাংলাদেশে দণ্ডবিধি আইন কার্যকরী হয় কত সালে? এদিকে শুয়ে থাকেন। তো বাংলাদেশে প্যানাল কোড কত সালে পাস হয়? 1860 সালে। বাংলাদেশে প্যানাল কোড কার্যকরী হয় কত সালে? 1972 সালে। 1971 সালে দেশ স্বাধীন, 1972 সালে কার্যকরী হয়। 1972 সালে দেশে 1972 সালে প্যানাল কোড কার্যকরী হয় কত তারিখ? 22শে মে। প্রেসিডেন্টের কত নং আদেশ বলে? প্রেসিডেন্টের 48 নং আদেশ বলে প্যানাল কোডটা বাংলাদেশে কার্যকরী হয়। প্যানাল কোড মানে 1860 সালে যতগুলো আইন পাস হয়, এর মধ্যে প্যানাল কোডের সিরিয়াল কত ছিল? 45 নাম্বার ছিল। এই কারণে বলা হয় 1860 সালের 45 নং আইন। কি বলা হয়? 1860 সালের 45 নং আইন। তার মানে প্যানাল কোড কত নং আইন? 45 নং আইন। প্যানাল কোড কি ধরনের আইন? কেউ বলতে পারবেন প্যানাল কোড কি ধরনের আইন? এটা কি তথ্যীয় আইন না মূল আইন? এটা কি ধরনের আইন কেউ বলতে পারবে? নাকি বিশেষ আইন নাকি স্থানীয় আইন? যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্যানাল কোড কোন ধরনের, হ্যাঁ, তত্ত্বগত, হ্যাঁ, রাইট। যারা বলছে তত্ত্বগত রাইট, যারা বলছে মূল আইন রাইট। আরো একটা শব্দ বাকি আছে, এখনো কেউ বলে নাই। বলবে নাকি কেউ? আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে বিধিবদ্ধ আইন। কি বললেন ভাই? আরেকটা কি? না না, সিআরপিসি বিধিবদ্ধ না, সিআরপিসি হচ্ছে পদ্ধতিগত আইন। কি আইন?
পদ্ধতিগত আইন, এটার মধ্যে পদ্ধতি। বিধিবদ্ধ যে কথা, মূল একই কথা। যে জিনিসটা হচ্ছে বিধিবদ্ধ, মানে আইন দ্বারা একদম এটাকে নির্দিষ্ট করে ফেলানো হয়েছে যে এই কাজটা হলো এই অপরাধ, মানে কাজ দিয়ে অপরাধের সংজ্ঞা করা হয়েছে, আর এই অপরাধের শাস্তি আবার এই আইনে আছে, একদম বিধিবদ্ধ, এর কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই। কিন্তু এই এই আইনটাকে কার্যকরী করতে বা এই আইনটাকে বাস্তবায়ন করতে যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে ফৌজদারি। এ কারণে ফৌজদারিটা হচ্ছে পদ্ধতিগত আইন। আর প্যানাল কোডটা হচ্ছে যে প্যাচ লাগায়েন না, প্যাচ লাগায়েন না, এখানে শুনে থাকেন। তো এখানে কি বলা হচ্ছে, ফৌজদারিটা হচ্ছে পদ্ধতিগত আইন, আর দণ্ডবিধি হচ্ছে বিধিবদ্ধ আইন। বিধিবদ্ধ পদ্ধতি পার্থক্য আছে। তাহলে প্যানাল কোড হলো বিধিবদ্ধ আইন, মূল আইন, তথ্যীয় আইন, তিনটাই। যদি পরীক্ষায় প্রশ্ন আসে দণ্ডবিধি কি ধরনের আইন, তথ্যীয় আইন, মূল আইন, তারপরে আসলে ধরেন বিধিবদ্ধ আইন, সবগুলো। এবার উত্তর কিন্তু সবগুলো। যদি আসে প্যানাল কোড কি ধরনের আইন, পদ্ধতিগত আইন, বিশেষ আইন, স্থানীয় আইন, বিধিবদ্ধ অথবা মূল আইন অথবা তথ্যীয় আইন, এই তিনটা থেকে যে কোনো একটা নাম। তাহলে ওই তিনটা থেকে যে নাম, যে একটা নাম থাকবে ওই একটা নামই সঠিক। তাহলে প্যানাল কোড কি ধরনের আইন, সবাই মুখে মুখে একবার করে বলেন। তথ্যীয় আইন, মূল আইন, বিধিবদ্ধ আইন, এই তিনটা শব্দ বলেন। তথ্যীয় আইন, মূল আইন, বিধিবদ্ধ আইন, এই তিনটা। আচ্ছা, মেসেজ আসে কেন? তো এরপরে যাই, এটা বলা হচ্ছে প্যানাল কোডের 23টি অধ্যায় এবং কতটা 511টা ধারা রয়েছে। আপনার ফৌজদারিতে কতটা অধ্যায় ছিল? 46টা। 46টা 2 দিয়ে ভাগ করেন, কত হয়? 23। 23 2 গুণে 46, তার মানে ফৌজদারির অর্ধেক চ্যাপ্টার হলো কোথায়? ফৌজদারির অর্ধেক চ্যাপ্টার হলো দণ্ডবিধিতে। অর্ধেক চ্যাপ্টার হলো দণ্ডবিধিতে। তাহলে আমরা কি বুঝলাম? প্যানাল কোডে হলো 23টা চ্যাপ্টার, আর ফৌজদারিতে হলো 46টা চ্যাপ্টার। প্যানাল কোড হলো 511টা দ্বারা, ফৌজদারিতে কিন্তু এবার অর্ধেক না, ডাবল না, এটা অনেক ব্যবধান। প্যানাল কোডে 511, ফৌজদারিতে 565, মানে অনেক ব্যবধান আছে। ঠিক আছে, তাহলে আমাদের বেসিক শেষ। বেসিকটা আবার টান দেই। প্যানাল কোড, আমি কিন্তু এই যে প্যানাল কোড বলে বলে অভ্যস্ত, তো এই কারণে প্যানাল কোড বলি, কিন্তু পরীক্ষায় আমি দণ্ডবিধি লিখছি, যেটা সত্য কথা। তো আপনাদের ইচ্ছা ওই প্যানাল কোড ও দণ্ডবিধি বোঝাই, দণ্ডবিধি হইলো দণ্ডবিধি বোঝাই, কিন্তু আমার কাছে মনে হইলো আপনারা যেহেতু সবগুলো কথা বাংলায় লেখেন, কারণ দণ্ডবিধি শব্দটা বাংলা শব্দ, কারণে দণ্ডবিধি 1860-এর এত দ্বারা এইভাবে লিখবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, দণ্ডবিধি 1860 সালের 6 অক্টোবর পাস হয়, আর এটা কার্যকর হয় কত সালে? 1872 সালে কার্যকর হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে পাস হয়েছে 1860 আর কার্যকরী হলো 1872। আচ্ছা, এরপরে হচ্ছে বাংলাদেশে কত সালে হয়? 1972 সালের 22শে মে। 1972 সালের 22শে মে প্রেসিডেন্টের 48 নং আদেশ বলে বাংলাদেশে ইহা কার্যকরী হয়। এটা একটা মূল আইন বা তথ্যীয় আইন বা বিধিবদ্ধ আইন। আর এটা হচ্ছে 23টা অধ্যায়, এতে 23টা অধ্যায় এবং 511টা ধারা রয়েছে। এবার আসেন আমরা ধারা শুরু করি অধ্যায় সহ। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে অবতরণিকা। অবতরণিকা মানে সূচনা বা ভূমিকা বোঝায়। মানে প্রত্যেকটা আইনেরই প্রথম যে চ্যাপ্টারটা, সেটার নাম ভূমিকা, সূচনা, অবতরণিকা, প্রারম্ভিক, এই ধরনের নাম থাকে। তাহলে এখানে প্যানাল কোডে প্রথম চ্যাপ্টারের নাম দিচ্ছে অবতরণিকা। অবতরণিকা মানে হচ্ছে ভূমিকা বা সূচি, সূচনা, সূচনা বোঝায়। তো এক দ্বারা কি, এক দ্বারা হচ্ছে বলতেছে যে ইহা, এটি হলো 1860, ইহা 1860-এর দণ্ডবিধি নামে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। মোটো ইম্পর্টেন্ট না, আমরা জেনে নিলাম যে ইহা দণ্ডবিধি নামে অভিহিত হবে এবং এই আইনটা সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। কোনো বাংলাদেশের অর্ধেক না, বিশেষ অংশে না, কোনো স্থানীয় এলাকায় না, সমগ্র বাংলাদেশে। সমগ্র বাংলাদেশে এই আইনটা সমানভাবে কার্যকর হবে। এই হলো এক ধারা। এরপরে যেমন দুই ধারা। দুই ধারাতে বলতেছে বাংলাদেশের ভিতরে সংগঠিত অপরাধের শাস্তি। দুই ধারা কি? বাংলাদেশের ভিতরে অনুষ্ঠিত অপরাধের শাস্তি। এখানে বইয়ে যে লেখাটা আছে যে প্রত্যেক ব্যক্তি এই আইনের পরিপন্থী কোনো কাজ করলে
বা এই আইনের পরিপন্থী কোনো কাজের জন্য দোষী সাব্যস্ত হলে সে এই আইন মোতাবেক দণ্ডনীয় হবে। আচ্ছা, এখান থেকেও পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না, জাস্ট আমাদের বোঝার জন্য। আমি কিন্তু যেখান থেকে প্রশ্ন আসবে না বলে রাখতেছি, ওখানে কোনো স্টার বা রাইট রাইট মার্ক ওইরকম কোনো কিছু সাইন দেওয়ার দরকার নেই, মানে চিহ্ন দেওয়ার দরকার নেই। যেটা আমি ইম্পর্টেন্ট বলবো সেটাতে ইম্পর্টেন্ট দিবেন, আর এগুলো জাস্ট রিডিং রাখবেন। তাহলে একটু গল্প পড়ে বুঝাই কাহিনীটা কি। আমরা যদি সমগ্র বাংলাদেশটাকে একটা ফুটবল খেলার মাঠ কল্পনা করি, একটা ফুটবল খেলার মাঠে সাধারণত দুইটা টিম খেলে থাকে। তো এই সমগ্র বাংলাদেশ হলো একটা ফুটবল খেলার মাঠ, তার মানে এই ফুটবল মাঠের নাম হলো বাংলাদেশ। তো এই বাংলাদেশ ফুটবল খেলার মাঠে খেলা হচ্ছে জার্মানি এবং আরেকটা কি দল বলা যায় বলেন তো? জার্মানি, আরেকটা দল ধরেন হচ্ছে কি বলবো, কমন নাম বলবো, আচ্ছা ব্রাজিল ধরেন। তো ব্রাজিলের দেশও বাংলাদেশ না, আর হচ্ছে জার্মানির দেশও বাংলাদেশ না। তার মানে যে দেশের মাঠ, খেলোয়াড় হচ্ছে বাইরের দেশের। আচ্ছা, এইভাবে যদি বুঝেন তাহলে ভালো, আর নাইলে বাদ দেই। যে বাংলাদেশে কাজ করার জন্য জার্মানি থেকে কিছু লোক আসছে এবং ব্রাজিল থেকে কিছু লোক আসছে। তো এই দুই দলে কি করলো, কোনো একটা ঘটনা নিয়ে মারামারি করলো। এবার দুই দ্বারা বলতেছে বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত অপরাধ। এটা যদি হয় বাংলাদেশের মানুষ, তাও তার দণ্ড হবে। এটা যদি হয় বাইরের মানুষ, তাও তার দণ্ড হবে। তাহলে কথা হইল, বাংলাদেশের ভিতরে সে যেই হোক, যদি সীমানার ভিতরে কেউ অপরাধ করে, সেটা হোক বাংলাদেশের মানুষ অথবা বাইরের মানুষ, যেই অপরাধ করুক তার বিচার হবে, এই প্যানেল কোড অনুযায়ী তার শাস্তি হবে। এই কথাটাই বলতেছে যে প্রত্যেক ব্যক্তি এই আইনের পরিপন্থী অপরাধের জন্য যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে এই আইন মোতাবেক সে দণ্ডনীয় হবে। এই হলো দুই ধারা। তাহলে দুই ধারা, এগুলোতে বেশি কথা বলে সময় নষ্ট করবো না আমরা। মূল কথা হলো, বাংলাদেশের ভিতরে যদি বাংলাদেশের মানুষ অপরাধ করে যেমন তার দণ্ড হবে, ঠিক সেম যদি বাইরের দেশের কোনো মানুষ ওই বাংলাদেশের সীমানার ভিতরে কোনো অপরাধ করে, তারও একই রকম ভাবে দণ্ড হবে। এই হলো দুই ধারা। এবার তিন ধারাতে যাই। বাংলাদেশের বাইরে সংঘটিত, মানে বাংলাদেশের বাইরে একটা অপরাধ অনুষ্ঠিত হয়েছে, সংগঠিত হয়েছে, সম্পন্ন হয়েছে, কিন্তু আইন বলে বাংলাদেশের ভিতরে বিচারযোগ্য অপরাধ সমূহের শাস্তি। তার মানে তিন ধারাতে কি বলতেছে, বাংলাদেশের বাইরে অপরাধ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু আইন বলে বাংলাদেশের ভিতরেই সেটার বিচার হবে। বাংলাদেশের ভিতরে বিচারযোগ্য অপরাধ সমূহের শাস্তি। দেখেন তিন ধারার যে সূচিটা, যে শিরোনামটা, সেখানেও কিন্তু অপরাধের দণ্ড হবে এই কথা বলে নাই। অপরাধের দণ্ড হবে এই কথাটা কিন্তু বলে নাই, বলছে? তাহলে তিন ধারাতে সূচিটা, সবাই পুলিশ হ্যান্ডবুকটা সামনে রাখবেন, হ্যাঁ, প্রয়োজনে একবার শিরোনামটা, আমি যখন শিরোনাম পড়বো একবার পড়ে নেবেন, তাহলে খুব ভালো হবে ভাই। আপনারা 100% পুলিশ হ্যান্ডবুকটা হাতে রাখবেন, কারণ আমি কিন্তু অন্য কোনো গাইড, অন্য কোনো স্যারের লেখা কোনো কিছু ফলো করি না। একদম টোটালি বা ফুলফিল, যেটাকে বলে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে পুলিশ হ্যান্ডবুক থেকে পড়ে। তাহলে এই পুলিশ হ্যান্ডবুকের শিরোনামটা কিন্তু আমার কথার সাথে মূল কথাটা মিলে যাবে, যদিও একটু বইয়ের ভাষাটা কঠিন, আমি একটু আমার ভাষায় বলি। আবার এমনও ধারা আছে বইয়ের সাথে আমার ভাষা সেম হবে। তো এটা আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন, তিন ধারাতে যে সূচিটা লেখা আছে সেটা বলতেছে বাংলাদেশের বাইরে অনুষ্ঠিত অপরাধ, কিন্তু আইন বলে বাংলাদেশের ভিতরে বিচারযোগ্য অপরাধ সমূহের শাস্তি। তার মানে এখানে বিচারযোগ্য কথাটা আছে, এখানে বিচারযোগ্য কথাটা আছে। তার মানে কি বোঝাচ্ছে, বাংলাদেশের বাইরে যদি কোনো অপরাধ অনুষ্ঠিত হয়, আর ওই অপরাধের যে শাস্তি আছে, যে দণ্ড আছে, সেই দণ্ডটা বাংলাদেশের ভিতরে বিচার করেই দেওয়া যাবে। বাংলাদেশের ভিতরে বিচার করে ওই শাস্তিটা দেওয়া যাবে, কিন্তু অপরাধটা কিন্তু কোথায় হয় নাই, বাংলাদেশের ভিতরে হয় নাই, হয়েছে কোথায়, বাংলাদেশের বাইরে হয়েছে। তাহলে এবার ঘটনাটা কি দাঁড়াইলো? ঘটনাটা দাঁড়াইলো, হ্যাঁ গুড, আতিক বাবু ভালো একটা ধারা লিখেছেন। 188 ধারা ফৌজদারির, আমরা পড়ছিলাম না, রাষ্ট্রীয় সীমানার বাইরে সংঘটিত অপরাধ সমূহের ক্ষেত্রে বিধি সম্প্রসারণ, বা বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের ক্ষেত্রে কারা দায়িত্ব নিবে, কে এটার দায়িত্ব নিবে, এটা হলো ফৌজদারির 188 ধারা। আর এখানে হচ্ছে 3 ধারা আর 4 ধারা। এখানে হচ্ছে কি, ফৌজদারি প্যানেল কোডের 3 আর 4 ধারা। তার মানে প্যানেল কোডের আগে বলছিলাম না, আমরা যে ফৌজদারির ধারার সাথে যদি কোনো কিছু মিলে যায়, তখন কিন্তু আমরা এটা নিয়ে আসবো ওই প্যানেল কোড পড়ার সময়, তখন আমরা ওইটাকে সাথে মিলায়ে পড়বো। তাহলে আজকে যেহেতু আমরা প্যানেল কোড পড়তেছি, আর এর আগে অলরেডি ফৌজদারি পড়া আমাদের শেষ,
তাহলে ফৌজদারির 188-তে বলতেছিল বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধ সমূহের ক্ষেত্রে কি হবে, মানে এটার বিচার বা এই সম্পর্ক সংক্রান্ত বিষয় দায় দায়িত্ব কার, এই ধরনের একটা কথা ছিল। তার মানে এক কথায় বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের ক্ষেত্রে দায়িত্ব, এই ধরনের একটা কথা ছিল। আর 3 আর 4 ধারা, পেনাল কোডের 3 আর 4 ধারাতে ওই একই কথা, বাংলাদেশের বাইরে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে তাহলে এই অপরাধের শাস্তিটা বাংলাদেশের ভিতরে বিচার করেই দেওয়া যাবে। তার মানে এখানে মূল পয়েন্টটা হচ্ছে বিচার। 3 ধারার মূল পয়েন্টটা হচ্ছে বিচার। বিচার কখন হয়? কেউ যদি অপরাধ করে। এই কারণে কিন্তু অপরাধ শব্দটা প্রথমে আসছে। যেহেতু সে অপরাধ করছে, সে কি পাবে? শাস্তি পাবে বা দণ্ড পাবে। শাস্তি বা দণ্ড কিসের মাধ্যমে পাবে? বিচারের মাধ্যমে পাবে। এই জন্য শাস্তি বা দণ্ডের কথাটা উল্লেখ থাকলেও এখানে মুখ্য বিষয় হচ্ছে বিচার। এখানে মুখ্য বিষয় হচ্ছে বিচার। তার মানে 3 ধারাতে বলতেছে বাংলাদেশের বাইরে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, তাহলে বাংলাদেশের বাইরে কোনো ব্যক্তি কি, উগান্ডা আর জার্মানির মানুষ বাংলাদেশের বাইরে, ওই জার্মানিতেই অপরাধ করছে, আমাদের কিছু আসে যায়? আমাদের কিছু আসে যায় না। কিন্তু বাংলাদেশের বাইরে অপরাধের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক থাকতে হবে, তাইলে কেবল বাংলাদেশে তার বিচার হবে। দেশও বাংলাদেশ না, মানে সৌদি আরব। এখন সৌদি আরবে অপরাধ করছে কারা? একজন ভারতের মানুষ আর একজন উগান্ডার মানুষ। তা আমাদের কি, অপরাধের স্থান হলো সৌদি আরব, যেটা বাংলাদেশের বাইরে। অপরাধ করছে কে? ভারতের মানুষ, ভারত বাংলাদেশের বাইরে। আর কে করছে, কাকে মারছে? উগান্ডার মানুষকে। উগান্ডা হচ্ছে বাংলাদেশের বাইরে। আমরা সব কিছু বাংলাদেশের বাইরে, আমাদের এত মাথা ব্যথা নাই। এখানে আমাদের কোনো বিচারের পর্যায় নাই। বিচারের পর্যায় কখন হবে? যদি হয় বাংলাদেশের বাইরে, আই মিন সৌদি আরব, যদি হয় ভারতের কোনো মানুষকে বাংলাদেশের একজন মানুষ খুন করে ফেলছে বা ছিনতাই করছে বা একটা প্রতারণা করছে বা ধর্ষণ করছে, যে কোনো একটা অপরাধ করছে, তাহলে ওই অপরাধটা বাংলাদেশে করা হয়েছে বলে গণ্য করে বাংলাদেশেই তার বিচার হবে। 3 ধারার মূল কথা হলো বিচার হবে। 3 ধারার মূল কথা হলো কি? বিচার হবে। অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো বাংলাদেশের নাগরিক যদি বাংলাদেশের বাইরে কোনো অপরাধ করে, তাহলে ওই অপরাধের শাস্তি দেওয়ার জন্য বাংলাদেশেই তার বিচার হবে এবং মনে করা হবে এই অপরাধটা যেন বাংলাদেশে অনুষ্ঠান করা হয়েছে। মনে করা হবে এই অপরাধটা যেন বাংলাদেশে অনুষ্ঠান করা হয়েছে। এই হলো 3 ধারা। 4 ধারা কি? রাষ্ট্রীয় সীমানার বাইরে সংঘটিত অপরাধ সমূহের ক্ষেত্রে বিধি সম্প্রসারণ। 4 ধারাতে বলছে রাষ্ট্রীয় সীমানার বাইরে সংঘটিত অপরাধ সমূহের ক্ষেত্রে বিধি সম্প্রসারণ। তারপরে রাষ্ট্রীয় সীমানার বাইরে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, সেই ক্ষেত্রে আইনের বিধি কোন দিকে যাবে, আইনের বিধি কি বলতেছে, এই কথাটাই 4 ধারাতে আছে। এবং 4 ধারাতে দেখেন 1-এর ক খ 2টা পয়েন্ট আছে। ক তে বলা হচ্ছে বাংলাদেশের কোনো নাগরিক কর্তৃক বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধ সমূহের ক্ষেত্রে এই ধারাটা প্রযোজ্য। এ ধারা প্রযোজ্য মানে কি? বাংলাদেশের বাইরে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, তাহলে ওই অপরাধটা বাংলাদেশেই অনুষ্ঠিত হয়েছে বলে গণ্য হবে, এই কথাটা বলা হয়েছে 4 ধারাতে। আর এই অপরাধের বিচার বাংলাদেশে করা হবে, এই কথাটা বলা হয়েছে 3 ধারাতে। আমি আরেকটু ক্লিয়ার করি। যেমন ওই যে ক নামক ব্যক্তি, আচ্ছা একটু আবার বলি। ধরেন বাংলাদেশের মানুষ তো বিভিন্ন দেশে আছে। উগান্ডায় ধরেন একজন মানুষ আছে, বাংলাদেশের মানুষ, সে উগান্ডায় থাকা অবস্থায় উগান্ডার একজন নাগরিককে খুন করে ফেলছে, মেরে ফেলছে। এখন কোনোভাবে সেটা বাংলাদেশে আসলো এই তথ্যটা বা মামলা হইলো, তো তার উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি হইলো, যেহেতু সে উগান্ডায় আছে এখন তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। কিন্তু তার নাম, ঠিকানা, এনআইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার সবই কিন্তু কোথায় এয়ারপোর্টের ইমিগ্রেশনে দেওয়া থাকবে। যখনই সে আসবে বাংলাদেশে তখন যেন পুলিশকে সংবাদ দেওয়া হয়। ইমিগ্রেশনে যদি দিয়ে রাখা হয়, যখনই সে বাংলাদেশে আসবে তার পাসপোর্ট নাম্বার তো ওখানে দেওয়া আছে, ধরা পড়বে, পুলিশকে সংবাদ দেওয়া হবে যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা এই ব্যক্তিটা বাংলাদেশে আসছে। সে কিন্তু অপরাধ বাংলাদেশে করে নাই, উগান্ডায় করেছে, কিন্তু বাংলাদেশে মামলা হয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে। যখনই সে বাংলাদেশে আসবে তখনই যে কোনো পুলিশ অফিসার বা পরোয়ানা মোতাবেক পরোয়ানার দায়িত্বপ্রাপ্ত অফিসার তাকে গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করার পরে তাকে যে জায়গায় ধরা হয়েছে অথবা বাংলাদেশের যে কোনো জায়গায় তাকে যেখানে পাওয়া যাবে সেইখানেই অপরাধ অনুষ্ঠিত হয়েছে বলে গণ্য করে সেখানেই তার বিচার করা যাবে। তার মানে তার বাড়ি হচ্ছে নোয়াখালী, বলে ফেললাম একটা জায়গার নাম,
তো ওইখানেই তার বিচার করতে হবে এমন কোনো কথা না। সে যেহেতু অপরাধটা করছে বিদেশে, এবার বাংলাদেশের যেখানেই তাকে পাওয়া যাবে, ঢাকায় যদি পাওয়া যায় ঢাকাতেই তার বিচার করা যাবে, খুলনায় পাওয়া গেলে, বরিশালে পাওয়া গেলে, যেখানেই পাওয়া যাবে সেখানেই তার বিচার করা যাবে। এবার ঘটনা কি? এবার ঘটনা হচ্ছে এই যে সে উগান্ডায় খুন করলো, তার এই খুনটা সে তো বাংলাদেশের ভিতরে অপরাধ করে নাই। আর পেনাল কোড আইনটা তো শুধুমাত্র সমগ্র বাংলাদেশের জন্য কার্যকর। এই আইন কি বিদেশে চলবে? বিদেশে নিয়ে যদি বলা হয় যে এই পেনাল কোড দণ্ডবিধি আইন দিয়ে বিচার করেন, করবে? চলবে না। এটা কেবল বাংলাদেশের এই রাষ্ট্রীয় সীমানার ভিতরে কার্যকর। কিন্তু এখানে একটা ধারা ৩, আরেকটা ধারা ৪, এই দুইটা ধারাতে বলতেছে বাংলাদেশের কোনো মানুষ যদি বাংলাদেশের বাইরে কোনো অপরাধ করে, তাহলে ৪ ধারা মোতাবেক সেটা অপরাধ হিসেবে গণ্য হবে, আর ৩ ধারা মোতাবেক ওই অপরাধের বিচার করা হবে। কনসেপ্ট ক্লিয়ার? বাংলাদেশের ওই যে ক নামক ব্যক্তি উগান্ডায় খুন করলো, যেহেতু সেটা বাংলাদেশের বাইরে খুন করছে, ৪ ধারা বলতেছে মানুষটা তো বাংলাদেশের, এই জন্য সেটা বাংলাদেশে খুন করা হয়েছে বলে গণ্য হবে, অর্থাৎ এটা অপরাধ হয়েছে বলে গণ্য হবে ৪ ধারা। এবং সে যেহেতু একটা অপরাধ করছে, এবার বাংলাদেশের যেখানে তাকে পাওয়া যাবে সেখানে তার বিচার করা যাবে ৩ ধারা। তার মানে বিচার হবে ৩ ধারা মোতাবেক, অপরাধ হিসেবে গণ্য হবে ৪ ধারা মোতাবেক। আচ্ছা, ৪ ধারার আরেকটা পয়েন্ট আছে, বাংলাদেশের রেজিস্ট্রিকৃত জাহাজ, বইয়ের মধ্যে পুতে লেখা, পুতে, পৌকার পুত, তয়কার তে, পুতে, পুতে মানে জাহাজ, যেটা নদী পথে যেসব যান চলাচল করে ওইগুলাকে পুতে বলা হয়। ঠিক আছে? তাহলে বইও লেখা আছে পুতে। পুতে শব্দটার সাথে অনেকেই পরিচিত নাও হইতে পারেন, বুঝবেন না কিছুই। পুতে মানে নৌপথে যে সকল যান চলাচল করে সেই সকল যানকে বোঝানো হয়। আর রেজিস্ট্রিকৃত বিমান তো বোঝাই যাচ্ছে। তার মানে বাংলাদেশের রেজিস্ট্রিকৃত জাহাজ অথবা বিমান, সেটা যেখানেই থাকুক না কেন, ওই বিমানের ভিতরে বা জাহাজের ভিতরে যদি কোনো অপরাধ অনুষ্ঠিত হয় সেই ক্ষেত্রেও প্রযোজ্য। সেক্ষেত্রেও প্রযোজ্য মানে কি? সেই ক্ষেত্রেও সেটা বাংলাদেশের ভিতরে একটা অপরাধ অনুষ্ঠিত হয়েছে বলে গণ্য হবে। তার মানে ৪ ধারাটা হলো অপরাধ হয়েছে বলে গণ্য হবে। এই যে অপরাধটা অনুষ্ঠিত হলে তার বিচার হবে না? অবশ্যই বিচার হবে। কত ধারা মোতাবেক? ৩ ধারা মোতাবেক তার বিচার হবে। এতটুকু কি ক্লিয়ার আপনাদের কাছে? একটু জানান তো আমাকে ৩ ধারা আর ৪ ধারা ক্লিয়ার কিনা। তার মানে অনেকেই, হ্যাঁ অনেকেই কিন্তু এই দুইটা ধারা পড়ে বুঝতে পারে না, মনে করে একই কথা। একটা জিনিস মনে রাখবেন, আইন কখনো ওই একই কথার জন্য দুইটা ধারা দিবে না। আইন কখনোই একই কথার জন্য দুইটা ধারা দিবে না। এখানে বাংলাদেশের বাইরে অপরাধের কথা বলা হয়েছে, ঠিক আছে, কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে ৪ ধারা। আর যেহেতু অপরাধ হিসেবে গণ্য হয়েছে, এই অপরাধের বিচার হবে ৩ ধারা। এই হলো ৩-৪। আচ্ছা, এবার আমরা শুধু গুরুত্বপূর্ণ দেখে দেখে পড়বো, অনেক বেশি পড়বো না। এবার ৬ ধারাতে বলতেছে এই আইনের সংজ্ঞা সমূহের অর্থ ব্যতিক্রম সমূহ সাপেক্ষে হবে। এটা বড় জোর এমসিকিউর জন্য 10% গুরুত্বপূর্ণ, এর বেশি না। এটা কথাটা জেনে নেই। বলছে ৬ ধারাতে বলছে যে দণ্ডবিধিতে যে সকল ব্যতিক্রম আছে, দণ্ডবিধির সংজ্ঞা সমূহ এই ব্যতিক্রম সমূহ সাপেক্ষ হবে। কি বোঝাচ্ছে? বলতেছে যে কোন একটা ব্যক্তি যদি অপর একটা ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলে বা অন্য একটা ব্যক্তির মৃত্যু ঘটায়, তখনই খুন হয় বা অপরাধজনক নরহত্যা হয়। তো এটা অপরাধজনক নরহত্যাও অপরাধ, খুনও হচ্ছে অপরাধ। তো আমরা পড়তেছি ৬ ধারা। ৬ ধারাতে বলতেছে যে কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটায়, তাহলে হয়তো খুন হলো, নাহলে অপরাধজনক নরহত্যা হলো। আর ৬ ধারাতে বলতেছে, আমরা খুনের সংজ্ঞা বুঝলাম, মানে এই ধরনের ঘটনা ঘটলে সেটা খুন। কেউ যদি কোনো অস্থাবর সম্পত্তি তার মালিককে না বলে ব্যক্তিগত স্বার্থে বা ব্যক্তিগত অসাধুভাবে লাভবান হওয়ার আশায় কোনো অস্থাবর সম্পত্তিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, সে চুরি করেছে, আমরা বুঝলাম জিনিসটা চুরি। আমরা বুঝলাম যার একজন মানুষের মৃত্যু ঘটেছে, তার মানে সেটা খুন। তাহলে এই হলো সংজ্ঞা, এগুলো হলো সংজ্ঞা। এবার ৬ ধারা বলতেছে এই সংজ্ঞা সমূহ মাস্ট বি ব্যতিক্রম সমূহ সাপেক্ষ হবে। এটা দিয়ে কি বোঝাইলো? ব্যতিক্রমে বলতেছে ৭ বছরের নিচে বা ৯ বছরের নিচে কোনো ব্যক্তি সে যা কিছু করুক না কেন অপরাধ হিসেবে গণ্য হবে না। এবার আইন তো এটা বলতেছে না যে ৭ বছরের ছেলে বা ৯ বছরের ছেলে খুন করতে পারে না, এটা কি বলছে? বলে নাই। ৯ বছরের ছেলে যদি একটু বিষ মিশিয়ে দেয়, একটা মানুষ খেয়ে মারা যাবে। কিন্তু ব্যতিক্রমে পেনাল কোডের যে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম মানে নিয়ম বহির্ভূত, নিয়মের বাইরে গিয়ে অন্য কিছু ব্যতিক্রম মানে। তো
প্যানাল কোড বা দণ্ডবিধির যে ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমে বলা হচ্ছে 9 বছরের কম বয়স্ক শিশু কর্তৃককৃত কোনো কিছুই অপরাধ না। তার মানে তার বয়স যদি 9 বছরের কম হয়, সে যদি খুনও করে তাও সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তো 6 দ্বারা বলতেছে এখানে যত সংজ্ঞা আছে যদি সংজ্ঞাগুলো ব্যতিক্রম সমূহ সাপেক্ষ না হয় তাহলে 7 বছরের ছেলেও যদি খুন করে সেটা খুন হিসেবে গণ্য হবে। খুন হিসেবে যদি গণ্য হয় তার বিচার করতে হবে। এবার 6 ধারাতে বলতেছে এই সংজ্ঞাগুলা ব্যতিক্রম সমূহ সাপেক্ষ হবে। তার মানে ব্যতিক্রমে বলা হয়েছে 7 বছরের কম বয়স্ক বা 9 বছরের কম বয়স্ক ছেলে সে যা কিছুই করুক না কেন, যত বড় অন্যায় করুক না কেন, এমনকি যদি খুনও করে তবুও সেটা অপরাধ হবে না, তবুও সেটা অপরাধ হবে না। এবার 6 দ্বারাও এবার আমরা প্যানাল করে যত সংজ্ঞা শিখবো, অপরাধের যত সংজ্ঞা শিখবো, তার মানে ওই প্রত্যেকটা সংজ্ঞাই কিন্তু এই ব্যতিক্রম মোতাবেক, মানে 9 বছরের কম বয়স্ক শিশুর ক্ষেত্রে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তার মানে এই সংজ্ঞাগুলো কার সাথে রিলেটেড? ব্যতিক্রমের সাথে রিলেটেড, এই কথাটাই বলা হচ্ছে। তার মানে 6 ধারা থেকে, 6 ধারাটা ইম্পর্টেন্ট না, তারপরে তো কথা বললাম। 6 ধারাতে যদি প্রশ্ন আসে সংজ্ঞা সমূহের অর্থ নিচের কোনগুলোর সাপেক্ষে হবে? সাধারণ ব্যাখ্যা সমূহ সাপেক্ষ হবে, ব্যতিক্রম সমূহ সাপেক্ষ হবে, ক ও খ কোনটি নয়। উত্তর হলো ব্যতিক্রম সমূহ সাপেক্ষ হবে। প্রত্যেকটা অপরাধের সংজ্ঞা ওই ব্যতিক্রমের ভিতরে যদি পড়ে যায় তাহলে আর সেটা অপরাধ থাকবে না। যেমন 9 বছরের বাচ্চা অপরাধের সংজ্ঞা মোতাবেক সে কাজ করেই অপরাধ করছে, কিন্তু তবুও সে অপরাধ করে নাই, এটাই হচ্ছে ব্যতিক্রম। এই হলো 6 ধারা। 6 এর পরে 7, 8, 9, 10, 11, 12, 13 বাতিল। এগুলো আমাদের দরকার নাই, গুরুত্বপূর্ণ না, লেস ইম্পর্টেন্ট এবং 0% গুরুত্বপূর্ণ। এখানে যে আমি যে পড়ি নাই তা না, আমি পড়েছি পুরুষ, লিঙ্গ, বচন, তারপর হচ্ছে ব্যক্তি, জনসাধারণ, এগুলা এগুলা একটা ইম্পর্টেন্ট না, এগুলো সব বাতিল। তো এগুলা পরীক্ষায় যদি এমসিকিউ আসে আপনারা বুঝবেন ব্যক্তিকে, পুরুষকে, পুরুষ বলতে যে কোনো বয়সের নর বা ছেলে মানুষ বা পুরুষ মানুষকে বোঝাবে, এটা শিকার কি আছে? যাক, এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো পড়ে আর সময় নষ্ট করতেছি না। আমরা একদম যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো ছেড়ে ছেড়ে বাদ দিয়ে পড়বো, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কেবলমাত্র সেগুলোই পড়বো। আচ্ছা, তো আমরা 6 ধারাটাও গুরুত্বপূর্ণ না, তারপরও এটা ওই এমসিকিউর জন্য একটা প্রশ্ন তৈরি হওয়ার পর, মানে একটা প্রশ্ন দেখা যায় রেডি করা যাচ্ছে, এই কারণে পড়ে দিলাম আর কি। অর্থাৎ আপনাদের জন্য যেটা মাস্ট বি দরকার আমি কিন্তু সেটা বলি। প্রতি ক্লাসে যদি এই একই কথা বলি সময় নষ্ট হবে। আপনারা এটা ধরে নেবেন যে যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো পড়াচ্ছি, যেগুলো গুরুত্বপূর্ণ না বাদ দিচ্ছি, তাহলে আমাদের এই সময়টা বেঁচে যাবে। এখন আমরা পড়বো 14 ধারা, যেটাকে বলা হচ্ছে রাষ্ট্রের কর্মচারী। আবার একটু প্রথম থেকে আসি। 2 ধারা বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধ বা বাংলাদেশের ভিতরে সংগঠিত অপরাধের শাস্তি। 3 ধারা বাংলাদেশের, 3 ধারা একটু আগের গুলো পড়ি, কারণ হচ্ছে কি এই সংজ্ঞাগুলো পড়লে আমরা ভেতরে যখন অপরাধগুলো পড়বো তখন বুঝতে পারবো কোনটা কোন ধরনের অপরাধ, সহজে আমাদের মাথায় গেস করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম? 2 ধারা বাংলাদেশের ভিতরে সংগঠিত অপরাধের শাস্তি। 3 ধারা বাংলাদেশের বাইরে সংগঠিত কিন্তু আইন বলে বাংলাদেশের ভিতরে বিচারযোগ্য অপরাধের শাস্তি। 4 ধারা রাষ্ট্রীয় সীমানার বাইরে সংগঠিত অপরাধ সমূহের ক্ষেত্রে বিধি সম্প্রসারণ। 5 ধারা যদিও ইম্পর্টেন্ট না, তারপরে বলে রাখি। 5 ধারা এসে বলতেছে এই যে দণ্ডবিধি আইন, এই আইনটা অন্য কোনো আইনকে প্রভাবিত করবে না, অন্য কোনো আইনকে ক্ষুণ্ণ করবে না। তার মানে বিশেষ আইন, স্থানীয় আইন অথবা পদ্ধতিগত আইন অথবা যে ধরনের আইন আছে না কেন, অন্য কোনো আইনের বেলায় তার কোনো মাথা ব্যথা নাই। ওই আইনগুলা ওই আইনের মতোই চলবে, সে তার মতো চলবে। তার মানে দণ্ডবিধি অন্য কোনো আইনকে প্রভাবিত করবে না। 5 ধারা। 6 ধারা এই আইনের সংজ্ঞা সমূহ ব্যতিক্রম সমূহ সাপেক্ষে হবে। 14 ধারা রাষ্ট্রের কর্মচারী। রাষ্ট্রের কর্মচারী কি? একটা জিনিস মনে রাখবেন, রাষ্ট্রের কর্মচারী হচ্ছে সরকারের সাথে সম্পৃক্ত। যাদেরকে আপনি রাষ্ট্রের কর্মচারী বলবেন দেখবেন সে কোনো না কোনো ভাবে সরকারের সাথে সংযুক্ত, সরকারের সাথে নিযুক্ত। তার মানে রাষ্ট্রের কর্মচারী হতে গেলে সরকারের সাথে রিলেটেড থাকতে হবে। তাহলে রাষ্ট্রের কর্মচারীর সংজ্ঞাটা এভাবে বলা যায়: সরকারের কর্তৃত্বাধীনে নিযুক্ত বা ন্যস্ত প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে রাষ্ট্রের কর্মচারী বলে। এটা এতটুকু, আর কিছু না। তার মানে সরকারের কর্তৃত্বাধীনে, অর্থাৎ যাদের উপর সরকারের কর্তৃত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। যেমন আমরা পুলিশে চাকরি করি, আমাদের উপর সরকারের কর্তৃত্ব বা কর্তব্য কি?
আমরা সরকারের হয়ে দেশের জন্য কাজ করব, সরকার আমাদের জন্য কাজ করবে। আমাদের জন্য কি? আমাদের বেতন দিচ্ছে, রেশন দিচ্ছে, পরিবারকে নিয়ে ভালোভাবে চলার জন্য ট্রাভেলিং অ্যালাউন্স, ডিএ বিল, ডেইলি অ্যালাউন্স বা আদার ঝুঁকি ভাতাটা তো সুবিধা দিচ্ছে। এগুলো হচ্ছে সরকারের কর্তৃত্ব। তাহলে সরকারের কর্তৃত্বাধীনে নিযুক্ত এই সরকারের যে আমাদের উপর কর্তব্য আছে, সেই কর্তব্যের মাধ্যমে আমরা সরকারের সাথে নিযুক্ত বা নিয়োজিত। এই ধরনের প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে রাষ্ট্রের কর্মচারী বলে। তার মানে সরকারের হয়ে যারা কাজ করবে তারাই হলো রাষ্ট্রের কর্মচারী। বাংলা কথা হলো কি, সরকারের হয়ে রাষ্ট্রের জন্য যারা কাজ করবে তারাই হলো রাষ্ট্রের কর্মচারী। কি এর চেয়ে সহজভাবে বলার দরকার আছে কিনা বলেন তো? সরকারের অধীনে বা সরকারের হয়ে রাষ্ট্রের জন্য যারা কাজ করবে তারাই হলো রাষ্ট্রের কর্মচারী। এর চেয়ে সহজ করে বলার দরকার আছে কিনা বলেন তো? একটু কমেন্ট টমেন্ট করেন, তাহলে তো হয়। আচ্ছা, তাহলে এই গেল কত ধারা? গুড। এরপরে 14 ধারা গেল রাষ্ট্রের কর্মচারী। 14 পরে আমরা যাবো 17 ধারা সরকার। একটু আগে 14 ধারার গল্প করে আসলাম না? সরকারের অধীনে কাজ করব, সরকারের কর্তৃত্বাধীনে, সরকারের কর্তব্যের অধীনে থেকে কাজ করব, সরকারের অধীনে থেকে কাজ করব। সরকারটা কে? সরকারের তো চিনি না, সরকারকে চিনতে হবে না? সরকারকে চিনতে হবে। 17 ধারায় বলতেছে সরকারের সংজ্ঞা, সরকার বলতে কি বোঝায় বা সরকার কি, এই ধরনের প্রশ্ন। 17 ধারা সরকার বলতেছে বাংলাদেশ বা এর কোনো অংশে কার্যনির্বাহী সরকার পরিচালনা করার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে সরকার বলে। তাহলে সরকার কি? বইয়ের মধ্যে সরকারের শ্রেণীবিন্যাসটা আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। যেমন ক বাতিল, কর পরে খ যেটা বা একের পরে দুই যেটা, সেখানেই বলতেছে এটা কি সরকারের ক্ষেত্রে নাকি সরকারি কর্মচারী, সরি ওটা সরকারি কর্মচারীর ক্ষেত্রে, দুঃখিত। তাহলে সরকারের ক্ষেত্রে হলো কি, বাংলাদেশ বা এর কোনো অংশে কার্যনির্বাহী কার্যনির্বাহী সরকার ব্যবস্থা পরিচালনা করার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে সরকার বলে। তার মানে সরকার কারা? বাংলাদেশের ভিতরে যে আহ, আইন প্রয়োগকারী সংস্থা যেটাকে বলে, মানে আইনানুগ ক্ষমতা প্রয়োগ করার যে যারা কাজ করে তারাই হচ্ছে সরকার। তার মানে ওই যে প্রশাসন ক্যাডারের যারা আছে তাদেরকে বলা যায়। এছাড়া হচ্ছে আহ, একদম এমপি থেকে শুরু করে, এমপির পরে হচ্ছে আহ, জেলা প্রশাসক, তারপরে ইউপি চেয়ারম্যান, তারপরে একদম সর্বনিম্ন মেম্বার, এই মেম্বার পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে সরকার। এরা কি করে? যেমন সমগ্র বাংলাদেশের দায়িত্বে একজন প্রধানমন্ত্রী, এমপিরা কি একটা সংসদীয় আসনের আন্ডারে একজন এমপি, তো জেলা প্রশাসক একটা জেলার আন্ডারে, তারপরে হচ্ছে আহ, উপজেলা চেয়ারম্যান একটা উপজেলার আন্ডারে, ইউপি চেয়ারম্যান একটা ইউনিয়নের আন্ডারে। তো এটা বলতেছে বাংলাদেশ বা এর কোনো অংশে কি কার্যনির্বাহী সরকার পরিচালনা। কার্যনির্বাহী সরকার কি? সরকারের পক্ষ থেকে জনসাধারণের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য যে সকল কাজ করা দরকার, সেই সকল কাজ যাদের মাধ্যমে করানো হয়, ওই তারাই হচ্ছে কার্যনির্বাহী কাজ পরিচালনা করে। তারাই হচ্ছে কার্যনির্বাহী কাজ পরিচালনা করে। আপনারা যদি দেখেন, গ্রাম এলাকায় যদি একটা রাস্তা পাকা করার কাজ করা হয় তাও কিন্তু, বা একটা ইট সুলিং যদি করা হয় তাও একটা ইউপি সদস্যকে, একটা মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়। তাহলে ওই যে মেম্বার ইট সুলিং এর কাজের দায়িত্বে আছে, সে সরকারের মানে কার্যনির্বাহী সরকার ব্যবস্থা পরিচালনা করতেছে সে। এখন প্রধানমন্ত্রীর কি ওই গ্রামের রাস্তা ইট সুলিং কেমন হচ্ছে সেটা করা সম্ভব? সম্ভব না। তাহলে আমরা যদি মনে করি প্রধানমন্ত্রী হলো সরকার, আমি মনে হয় একটা কথা ভুল বলেছি, আমরা ওই যে প্রশাসন ক্যাডারের, এরা আসলে সরকার না, এরা হচ্ছে সরকারি কর্মচারী। কিন্তু সরকার হলো কারা? একদম নির্বাচিত প্রতিনিধি, যে মেম্বার থেকে শুরু করে একদম প্রধানমন্ত্রী পর্যন্ত, এই যতটা লেভেল বা যতটা র্যাঙ্ক আছে, যতটা পদবি আছে, এরা সবাই হলো সরকার। এরা সবাই হলো সরকার। যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিম্নের কোন ব্যক্তিটি সরকার, ধরেন আম, আসলো সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার, তারপরে আসলো ধরেন কি বললাম সরকার না, তারপরে ধরেন আসলো আদালতের বিচারক, তারপরে ধরেন আসলো
ইউপি মেম্বার, তারপরে আসলো সবগুলো। এবার আদালতের বিচারক, সে তো ইউপি মেম্বারের চেয়ে অনেক বড়। ইউপি মেম্বারের কি বা ক্ষমতা আছে? বিচারক রায় দিয়ে একটা মানুষকে ফাঁসিও দিয়ে দিতে পারে। তারপরে এই ক্ষমতা দিয়ে হিসাব করলে হবে না। সরকারের সংজ্ঞা হলো যারা কার্যনির্বাহী সরকার ব্যবস্থা পরিচালনা করে। কার্যনির্বাহী সরকার ব্যবস্থা তো বুঝলাম, রাস্তায় একটা ইট সুলিং হবে, সেটা সরকারের কাজ। এই সরকারের কাজটা কার দায়িত্বে আছে? একজন ইউপি মেম্বারের দায়িত্বে আছে, ইউপি সদস্যের দায়িত্বে আছে। ওই সদস্যটাই হচ্ছে সরকার। তার মানে প্রধানমন্ত্রীও সরকার, একজন ইউপি মেম্বারও সরকার। এক কথায় যারা রাষ্ট্রের কার্যনির্বাহী কার্য পরিচালনা করার জন্য নিয়োজিত বা নিযুক্ত, তারাই হচ্ছে সরকার। বোঝা গেল? এই হলো 17 ধারা সরকার। বাংলাদেশ বা এর কোনো অংশে কার্যনির্বাহী সরকার ব্যবস্থা পরিচালনা করার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে সরকার বলে। যখন একজনকে বোঝাচ্ছে সে সরকার, আর যখন অনেককে বোঝাবে, অনেককে বলতে একটা ইউপির ভিতরে 9 জন বা 11 জন মেম্বার থাকে, আবার ফিমেল মেম্বার থাকে, তারপরে একজন ইউপি চেয়ারম্যান থাকে। এরা সবাই কিন্তু রাষ্ট্রের কার্যনির্বাহী কাজ করতেছে। তো এদের সবাইকে একসাথে বলা হবে ব্যক্তিবর্গ। আর যখন একজনকে বোঝানো হবে তখন ব্যক্তি। এই জন্য ব্যক্তি ও ব্যক্তিবর্গকে সরকার বলে। এই হলো 17 ধারা।